হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকুলি। দেখো, আজকে আমি বেরিয়ে পড়েছি আবারও কোনো একটা মন্দিরের সন্ধানে। তো আজকে আমাদের মন্দিরের সন্ধানটা ছিল মা অন্নপূর্ণার মন্দিরে। তো চলো আজকে মা অন্নপূর্ণার মন্দিরে চলে যাওয়া যাক। দেখো, টিটাগড় এবং ব্যারাকপুরের মাঝখানে ঠিক খড়দা পেরোলেই যে টিটাগড় স্টেশনের দিকে রাস্তাটা, সেখান থেকে একটু এগিয়ে গেলেই বড় মস্তানের গলি বললেই এই রাস্তাটা কিন্তু তোমাদের দেখিয়ে দেবে। এবং দেখো, ওই দূরে কিন্তু দেখা যাচ্ছে একদম সোজা আমাদের মা অন্নপূর্ণার মন্দির। তোমরা যদি কখনো যেয়ে থাকো তাহলে দেখতে পারবে এই গলির একদম সোজা, মানে তোমরা কোনো দিকে তোমাদের দেখতে হবে না। দেখো, দূর থেকেই কিন্তু দেখা যাচ্ছে। তো টিটাগড় এবং ব্যারাকপুরের মাঝখানে বড় মস্তানের গলি, সেই গলি থেকে সোজা চলে যেতে হবে। মানে আমার বাড়ির থেকে ঠিক 15 থেকে 20 মিনিটের দূরত্বে দেখো পৌঁছে গেলাম আমরা মা অন্নপূর্ণার মন্দির। আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম ঠিক 1:25-এ এবং এখানে এসে পৌঁছলাম 1:45-এ। তার মানে বুঝতে পারছো আমার বাড়ির থেকে কতটা কাছে। তো খুব কাছেই ছিল এই মা অন্নপূর্ণার মন্দির। তাহলে চলো মা অন্নপূর্ণার মন্দিরে চলে যাওয়া যাক। আমরা এখানে গাড়িটাকে রেখে, এখানে গাড়ি পার্কিংয়ের খুব সুবন্দোবস্ত রয়েছে। 4 চাকা নিয়ে আসলেও তোমরা পার্কিং করতে পারবে এবং 2 হুইলার নিয়ে আসলেও পার্কিং করতে পারবে। তো চলো দেখি, এ যেন এক দক্ষিণেশ্বর, দ্বিতীয় দক্ষিণেশ্বর আমরা প্রবেশ করছি। দেখো, মন্দিরটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে পুরো যেন একটা দক্ষিণেশ্বরের মন্দির। কি দেখে তাই মনে হচ্ছে তো এটা একটা দক্ষিণেশ্বরের মন্দির? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো যে এটা একদম দ্বিতীয় দক্ষিণেশ্বরের মতনই। কিন্তু দক্ষিণেশ্বর আমাদের যতটা বড় জায়গা নিয়ে মন্দিরটা রয়েছে, এটা অতটা বড় নয়, কিন্তু একই রকমভাবে দক্ষিণেশ্বরের আদলেই তৈরি হয়েছে এই মন্দিরটি। এবং ঠিক সেরকমই গঙ্গার পাড়ে রয়েছে এই মন্দিরটি। আমরা দুপুরবেলা পৌঁছেছিলাম ঠিক 1:45-এ, কিন্তু তখন আমি মনে মনে ভাবছিলাম যে মা অন্নপূর্ণার এখানে যাচ্ছি, কিন্তু ভোগের কুপন কিন্তু আর পাবো না। তো আমাকে হয়তো এইভাবেই খালি পেটেই থাকতে হবে আর মা অন্নপূর্ণাকে দর্শন করে চলে আসবো। ভর দুপুরবেলা পৌঁছেছি বাড়ি থেকে বেরিয়ে 15-20 মিনিটের দূরত্বেই। তো মায়ের যদি ইচ্ছে থাকে যে সব কিছুই পূরণ হয়, দেখো মায়ের ইচ্ছে অনুযায়ী আমি এখানে কিন্তু ভোগের কুপনটাও পেয়ে গেছি। তো চলো তোমাদের মন্দিরটা পুরোটা আগে আমি দেখিয়ে নিই। আমাদের দক্ষিণেশ্বরে যেরকম 12টা শিব মন্দির রয়েছে, এখানে রয়েছে 6টা। এবং এই মন্দিরটি তৈরি করেছিলেন রানী রাসমণি মায়ের ছোট মেয়ে মা জগদম্বা দেবী। মা জগদম্বা দেবী যখন স্বপ্নে মা অন্নপূর্ণাকে পেয়েছিলেন, তখন রানী রাসমণিকে বলেছিলেন, মা আমি তোমার মতনই এরকম একটি মন্দির তৈরি করতে চাই। তো তখন রানী রাসমণি মা বলেছিলেন, ঠিক আছে, আমি দেখছি, যদি সেরকম ভালো জায়গা পাই তাহলে তোমাকে অবশ্যই করতে দেবো। কিন্তু মা জগদম্বা দেবী বলেছিলেন, মন্দিরটি কিন্তু আমার গঙ্গার পারে হতে হবে, গঙ্গা লাগোয়া হতে হবে। তখন এই জায়গাটি রানী রাসমণি মা এই জায়গাটিকে বাছলেন। কিন্তু এই জায়গাটি ছিল সাহেবদের, সাহেব বাংলো বলে এই জায়গাটি আগে পরিচিত ছিল। তো এখানে সাহেবরা যখন ছিল তখন অনেক রকম মানুষ এখানে আসতো যেত, এবং সাহেব তার নিজস্ব স্ত্রীকে মেরে ফেলেছিলেন বা সাহেব নিজেও মরে গেছিলেন, এইসব ইতিহাস রয়েছে। তারপরে যখন এই জায়গাটা শুদ্ধ করতে হবে বা এই জায়গাতে ভূত প্রেতের কিছু উৎপাত ছিল, স্বয়ং রামকৃষ্ণদেব এসে এই একটা বেলগাছ আছে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই বেলগাছের নিচে যজ্ঞ করেছিল এবং আরও অনেক কিছু করে এই জায়গাটাকে শুদ্ধিকরণ করেছিল। করার পরে কিন্তু এখান থেকে ভূত প্রেত এবং যত কুদৃষ্টি ছিল সে এই জায়গাটা থেকে সব সরিয়ে তারপর কিন্তু এই মন্দির নির্মাণ শুরু হয়। তো আমি চলে আসলাম ভোগ খেতে। তোমরা দেখলে আমি কি কি ভোগ খেলাম। ভোগের এই জায়গাটা, এইখানে টানা এই লম্বা বারান্দার মধ্যে কিন্তু চেয়ার টেবিল পেতে ভোগ খাওয়ানো হয়। আর ভোগে কিন্তু অ্যাভেলেবেল, মানে প্রচুর পরিমাণে ভোগ থাকে, যা তুমি খেয়ে শেষ করতে পারবে না। এবং ভোগের কুপনের মূল্য এনারা করেছেন 120 টাকা প্রতিজন। কিন্তু 120 টাকা অনুযায়ী এনারা যা খেতে দেয় তা একজনের পক্ষে সম্পূর্ণ খেয়ে ওঠা সম্ভব হয় না। অনেকটাই বেশি বেশি পরিমাণে সব খাবার থাকে, এবং যারা পরিবেশন করে তারা কিন্তু এই পরিবারেরই লোকজন, মা জগদম্বা দেবীরই পরিবারের লোকজন। এবং এই মা জগদম্বা দেবী এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে এখানে উইল করে গেছিলেন যে বংশের যে বড় ছেলে হবে এবং তার যতক্ষণ 60 বছর বয়স না হবে ততক্ষণ কিন্তু তিনি এই মন্দিরের
দায়িত্ব, ভারপ্রাপ্ত দায়িত্ব নিতে পারবেন না। তো সেই হুইল অনুযায়ী আজও কিন্তু সেটাই চলছে। যখন বংশের বড় ছেলে 60 বছর বয়স হয় তখন কিন্তু সেই এই মন্দিরের দায়িত্ব পায়। সেইভাবেই এখনও চলছে এবং এখানে ঘরের ছোট ছোট ঘর রয়েছে, সেখানে নাম্বারিং করা রয়েছে। এই ঘরের মধ্যে তাদের পরিবারের লোকজনেরাই থাকে। দেখো, প্রতিটা মন্দির আমি শিব মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখালাম এবং প্রতিটা মন্দির দেখালাম যেন এক দক্ষিণেশ্বরের মন্দিরে মনে হচ্ছিল আমি চলে এসেছি মা ভবতারিণীর মন্দিরে। কিন্তু না, এখানে মা অন্নপূর্ণার মন্দির এটা। এবং 4টের আগে এই মা অন্নপূর্ণার মন্দির খুলবে না। সেই কারণে আমি যখন এখানকার ভোগ আমি নিলাম, খেলাম, তারপরে এসে ঘুরে ঘুরে দেখছিলাম এবং অপেক্ষা করছিলাম যে এখানে 4টের বা ঘড়ির কাঁটায় কখন 4টে বাজবে এবং মায়ের মন্দির খুলবে আর আমরা মাকে দর্শন করব। হ্যাঁ, ফিফথ জেনারেশন আমি। জগদম্বা বিশ্বাসের 3 ছেলে। বড় ছেলের নাম দারিক বিশ্বাস, মেজো ছেলে তৈলক্ষ বিশ্বাস, ছোট ছেলে ঠাকুরদাস বিশ্বাস। আমি হচ্ছে দারিকের মেজো ছেলে, তার বংশধর। আমি ফিফথ জেনারেশন। এই মন্দিরটা দক্ষিণেশ্বরের আদলে কেন হলো? জগদম্বা মা অন্নপূর্ণাকে স্বপ্নে পেয়েছে। আচ্ছা। আর মা অন্নপূর্ণা এখানে নিজে এসে বসেছে। আচ্ছা। হ্যাঁ, মাকে বলেছিল জগদম্বা যে তোমার মতো মন্দির আমাকে একটা করে দাও আর যেন ঘাট থাকে। রানী রাসমণি বলেছিল আমি জায়গা খুঁজছি, পেলে আমি করে দেবো। পেয়েছিল তখন। এটা ছিল সাহেবদের বাগান বাড়ি। এখানেতে 3 জনই মারা গেছে। একটা সাহেব ছিল, একটা মেম আর একটা বয়স্ক সাহেব। ছোট সাহেবটাকে কিছু দেখেছে মেমটার সঙ্গে, ওকে গুলি করে আগে মেরেছে, তারপরে মেমটাকে মেরেছে, তারপরে সাহেবটা নিজে গুলি খেয়ে মরেছে। আচ্ছা। এটা শ্মশান হয়েছিল। আচ্ছা। রামকৃষ্ণ 3বার এসছে বেলগাছের তলায়। আগে বড় বেলগাছ ছিল। রামকৃষ্ণ বলেছে এইখানে। আচ্ছা, ওই যে দূরে যে বেলগাছটা রয়েছে। হ্যাঁ, ওইখানে বড় বেলগাছ ছিল। আচ্ছা আচ্ছা। আর রামকৃষ্ণ 3বার এসছে বাজরায় করে। 3বার। আচ্ছা। এখানেতে যজ্ঞ করে ভূত প্রেতকে তাড়িয়ে মন্দির হয়েছে। আচ্ছা, সেই কারণেই মা জগদম্বা আমাদের রানী রাসমণি মায়ের কন্যা সন্তান ছিলেন, বড় কন্যা সন্তান ছিলেন, ছোট। আচ্ছা, তো সেই কারণেই এই দক্ষিণেশ্বরের আদলে মন্দিরটি হয়। কত বছর হলো এই মন্দিরটি? 1875। এবং আপনাদের এখানে দেখলাম তো প্রচুর লোকে ভোগ খাচ্ছে। আজকেও আমি নিজে অনেক বেলা করে এসেছিলাম, আশা করিনি যে এখানে এসে ভোগ পাবো। আপনি ভোগ খেলে এখানেতে 11টা থেকে 11:30টার মধ্যে আসবেন। 5 নম্বর ঘরে কুপন কেটে নেবেন। আচ্ছা। আর পুজো দিলে যেখানে থাকেন সেখান থেকে আপনি আপনার ফুল মিষ্টি নিয়ে আসবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখানে সপ্তাহে 7 দিনই ভোগ হয়। আচ্ছা। আর কত বছর হলো এই মন্দিরটার? হয়তো 1875 সালে হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা অন্নপূর্ণা মায়ের মন্দির ঘুরে ঘুরে তোমাদের এতক্ষণ দেখালাম এবং তোমাদেরকে আমি অন্নপূর্ণা মায়ের মন্দিরের যে বংশধর রয়েছেন তিনিও এই মন্দির সম্পর্কে কিছু বললো, সেটাও তোমাদের দেখালাম। কিন্তু এখন সময় 4টে হয়নি ঘড়ির কাঁটাতে, সে কারণে আমাদের একটু অপেক্ষা করতে হচ্ছে। মন্দির এখনও বন্ধ, তোমরা দেখতে পাচ্ছ এই যে মন্দির মায়ের, তো মন্দির এখনও বন্ধ রয়েছে। 4টের সময় খুলবে আর তারপর আমরা মা অন্নপূর্ণার দর্শন পাবো। তবে তোমাদের একটা কথা আমি বলে রাখি, আমি জানি না, আমার সাথে এটাই ঘটলো আজকে। আমি বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম, সকালে যে জলখাবার হয় সেটা খেয়ে বেরিয়েছিলাম। বাড়ি থেকে বেরিয়েছি তখন 1:30 হবে, আর এখানে ঠিক 2:45 মধ্যে পৌঁছে গেছি। মানে আমার বাড়ি থেকেই মা অন্নপূর্ণা মন্দিরের বাড়ির দূরত্বটা 15 থেকে 20 মিনিট। যদি কোনো রাস্তায় প্রবলেম না হয় তো 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি 2 হুইলারে। এবার আমি যখন আসছিলাম বাড়ির থেকে, তো আমাকে আমার শাশুড়িমা অনেকবারই বলছিল যে তুমি যাচ্ছ, খেয়ে যাও, দুপুরের লাঞ্চটা সেরেই যাও। তো আমি ভাবছিলাম যে না, আমি সারবো না, মা অন্নপূর্ণাকে দর্শন করি, তারপর দেখা যাবে, খাওয়ার কথা তারপর চিন্তা করব। দেখতে পাচ্ছ মন্দিরের চূড়াটা একদম কিন্তু দক্ষিণেশ্বরের আদলেই তৈরি। তো সেটা ভেবেই আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম যে মা তোমারই সব ইচ্ছে, তো তোমার যদি ইচ্ছে হয় আমি তোমার মন্দিরের ভোগ খাবো, ভোগ একটু মুখে দিতে পারবো, তো তাহলে পাবো, আর না হলে তোমাকে দর্শন করেই আমার যেন তৃপ্তি হয়, আমি তোমাকে দর্শন করেই যেন চলে আসতে পারি। খাওয়াটা আমার কাছে বড় কথা নয়, বাড়ি থেকে খেয়ে বেরোতেই পারতাম, কারণ বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে, রান্নাবান্না কমপ্লিট করে বেরিয়েছি। কিন্তু আমার মন চাইলো না যে আমি খেয়ে আসবো। হয়তো মা সেটাই চেয়েছেন যে তুই এতদিন ধরে আমার এখানে আসবি করছিস, তুই আমার এখানে এসেই ভোগ খাবি, তো আমি খেয়ে আসিনি। তো তোমরা ভাবতে পারছো আমি বাড়ি থেকে বেরিয়েছি তখন 1:25, প্রায়
দেড়টাই ধরো। আর এখানে আমি 1:45-র মধ্যে পৌঁছে গেছি। তখন যে এসে আমি কুপন পাবো বা ভোগ পাবো, মানে এটা একদমই ভাবনা চিন্তার বাইরে ছিল। তো নামেই আছে অন্মা অন্নপূর্ণা, তার এখানে কেউ অভুক্ত থাকে না, হয় মানে থাকেই না, অভুক্তভাবে তুমি এখানে থাকবে না আর কি, কিছু না কিছুতে তোমাকে ভোগ পাবেই। তো মায়ের মন থেকে মাকে ডাকা, আমার মনের কথা মা শুনেছে, সত্যি আমি এখানে এসে ভোগ খেতে পারলাম। এবং অপূর্ব রান্নাবান্না, অপূর্ব ব্যবহার, সত্যি খুব ভালো ব্যবহার। যারা আমাদেরকে পরিবেশন করছিলেন তারা কিন্তু পরিবারেরই লোকজন, বাইরে থেকে কেউ নয়, তারাই রান্নাবান্না করেছেন এবং তারাই পরিবেশন করছেন এবং ভীষণ ভালো ব্যবহার। আমার এটাই বেশি ভালো লাগলো যে আমি এত বেলাতে এসেও কিন্তু আমি মায়ের ভোগটা কিন্তু পেলাম। তো এটা একটা আজব নয় বলো, মানে এটা একটা ঘটে যাওয়া একটা কাণ্ড নয়, সম্ভবই না কখনো। 1:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, 15 থেকে 20 মিনিট রাস্তা অতিক্রম করে এসে এখানে কুপন কেটে ভোগ পাবো এবং বসে খেতে পারবো, মানে সম্পূর্ণ ভোগটাই আমি কিন্তু খেয়েছি এবং তোমাদেরকে দেখালাম। তোমাদের সাথে এই কথাটা শেয়ার করে নিলাম। এবার চলো 4টে অবধি অপেক্ষা করি, মন্দির যখন খুলবে তোমাদের মা অন্নপূর্ণা মায়ের দর্শনটা আমি নিজেও করব, আর চেষ্টা করব তোমাদেরকেও সাথে নিয়ে দর্শন করা, ঠিক আছে? এই সেই বেলগাছ যার কথা আমি বলছিলাম, যেখানে এসে স্বয়ং রামকৃষ্ণদেব যজ্ঞ করেছিলেন এবং এখান থেকে ভূত পিচাচদের তাড়িয়েছিলেন তিনি অনেক রকমভাবেই। তারপরে কিন্তু এই মন্দিরটা নির্মাণ করা হয়েছে। এই সেই বেলগাছ, এই বেলগাছের নিচেই কিন্তু স্বয়ং রামকৃষ্ণদেব এসে যজ্ঞ করেছিলেন। আর আজও নাকি শোনা যায় মা অন্নপূর্ণা দেবী নাকি এই মন্দির প্রদক্ষিণ করেন, এবং সেটা শুধু শোনা যায় এরকম বলে কোনো কথা নেই। মা অন্নপূর্ণা দেবীকে অনেকেই দেখেছেন মন্দির থেকে এক সুন্দরী কুমারী রূপে একজন নারী নেমে আসতে এবং সোজা গঙ্গার সাথে মিলিত হয়ে যেতে। এবং এখানকার যে ইলেকট্রিশিয়ান রয়েছে সে হয়তো ভুল করে মন্দিরের বাইরে শোয়া ছিল, তাকে কোলে করে নিয়ে নাট মন্দিরে শুইয়ে দিয়েছে। এরকম ঘটনাও অনেক প্রচুর রয়েছে, যারা মায়ের স্পর্শ পেয়েছে বা মা যে এই মন্দির প্রদক্ষিণ করছে এরকম কিছু ওনারা বুঝতে পেরেছেন। এরকমভাবে অনেক প্রমাণ রয়েছে যা আজও সত্যি, এবং এখানে মা প্রদক্ষিণ করেন। এবং সাথে কিন্তু মা ভবতারিণীও মাও কিন্তু এখানে আসেন, তা সেই কথাটাও কিন্তু সত্যি, আমরা সেটা ওখানে গিয়ে জানতে পারলাম। তো এই যে দেখো এখানে শিব মন্দিরগুলো রয়েছে, যে 6টা মন্দির রয়েছে, 6টা শিব মন্দিরে আমি ঘুরলাম এবং 6টা শিব মন্দিরের প্রণামও করলাম। একদম দক্ষিণেশ্বরের মতনই আমার লাগছিল, যে দক্ষিণেশ্বরে আমরা যেন 12 মন্দির দেখতে পাই, এখানে কিন্তু আমরা 6টা মন্দির দেখতে পাই। আর এখানে মা ভবতারিণীর কাছে পুজো দিতে গেলে তোমরা বাড়ির থেকে যে কোনো তোমার পছন্দ অনুযায়ী মিষ্টি নিয়ে আসতে পারো, ফুল নিয়ে আসতে পারো, এসে মাকে পুজো দিতে পারো। মায়ের মন্দিরের ভেতরে মায়ের বিগ্রহের ছবি তোলা বারণ আছে ভেতর থেকে, তাই বাইরে থেকেই তোমরা মাকে দর্শন করো আর ওখান থেকে তোমরা ছবি নিতে পারো। আমি এই বাইরের থেকেই মাকে দর্শন করলাম এবং ওনাদের পারমিশন অনুযায়ী আমরা বাইরের থেকেই ছবিটা নিলাম। এই যে কোলাপসিবল গেটটা রয়েছে এই গেটের বাইরে থেকেই আমি ছবিটা নিলাম। এবং ওনাদের নিজস্ব গঙ্গার ঘাটও রয়েছে, সেই ঘাটটিও কিন্তু ঠিক 12টার পরে বন্ধ করে দেয়, তালা দিয়ে দেয় এবং 4টের পরে আবার খোলে, যেই ঘাটে গিয়ে মা ভবতারিণী বা আমাদের অন্নপূর্ণা মা মিলিত হয়েছেন। এই মা অন্নপূর্ণা মা কিন্তু অনেক বড় লোকের মেয়ে, তিনি নাকি মাছ ছাড়া ভাত খান না, এটাও কিন্তু সত্যি। তাকে রোজ কাতলা মাছ দিয়ে তার ভোগ দিতে হয়। আর যেদিন অন্নপূর্ণা পুজো হয় সেদিন তাকে 4 রকম মাছ দিয়ে কিন্তু তাকে ভোগ দিতে হয়। কি সুন্দর না, মা তাকেও কিন্তু মাছ খেতে হয়, সেও কিন্তু মাছ পছন্দ করেন, মাছ ছাড়া কিন্তু তিনি একদিনও ভোগ গ্রহণ করবেন না। এটা কিন্তু আমাকে এখানকার মানুষই বলেছে। মা জগদম্বা দেবীর বংশধর যিনি রয়েছেন, যার কথা তোমাদের শোনালাম, তিনিই কিন্তু আমাদেরকে বললেন যে মা কিন্তু মাছ ছাড়া ভোগ গ্রহণ করেন না। তো এই ছিল মা অন্নপূর্ণা মন্দিরের ভেতর বাইরে সব কিছু তোমাদের দেখালাম। মা অন্নপূর্ণা মন্দিরকে দর্শন করালাম। দেখো দেখে একদম দক্ষিণেশ্বরের মতন লাগছিল, খুব কাছাকাছি, খুব সুন্দর একটা জায়গা এবং খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ, যেটা মনটাকে খুব ভালো করে দেয়। মনটাও ভালো করার জন্য এই রকম পরিবেশে যাওয়া উচিত, মাকে দর্শন করা উচিত। আর এই হচ্ছে তাদের নিজস্ব গঙ্গার ঘাট। আমি আস্তে আস্তে করে এবার এগিয়ে যাব গঙ্গার ঘাটের দিকে। তো গঙ্গার ঘাটের দিকে যাওয়ার সময় আমার এই শিব মন্দিরটা চোখে পড়লো, তোমাদেরকে দেখিয়ে নিলাম। এই দেখো তখন সূর্য ডুবু করছে আমরা যখন গঙ্গার ঘাটে গেলাম, এবং প্রচুর মানুষ স্নানও করছে। আর গঙ্গার ঘাটের দৃশ্যটাও কত ভালো লাগছে, দেখো সূর্য অস্ত যাচ্ছে, সূর্য ডুবছে আর জোয়ার আসছে। তখন বিকেল 4টে বেজে গেছিলো।
4:30 পৌনে 5টার মতন বাজে। জোয়ার আস্তে আস্তে করছে আর সূর্য ডুবু করছে, আর প্রচুর মানুষ এইখানে স্নান করছে, গঙ্গার জল মাথায় নিচ্ছে। তো গঙ্গার পরিবেশটাও তোমাকে দেখিয়ে দিলাম। এরকম গঙ্গার পাড়েই কিন্তু মা জগদম্বা দেবী বলেছিল মা অন্নপূর্ণা দেবীকে প্রতিষ্ঠা করবে। তো সেই কারণেই মা রানী রাসমণি মা এই জমিটাই তাকে দিয়েছিলেন একদম গঙ্গা লাগোয়া। তো আমার এই ভিডিওটা বন্ধুরা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই করে লাইক কমেন্ট করবে, আর অবশ্যই করে আমাকে জানাবে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আরও এরকম নতুন অনেক ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই করে লাইক কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। গঙ্গার পরিবেশটা তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিলাম যে গঙ্গার পাড়টাও কত সুন্দর। আর সবথেকে বেশি ভালো লেগেছে মন্দির চত্বরটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং না কোনো প্রসাদের ডালার দোকান আছে, না কোনো ফুলের দোকান আছে যে তোমাকে জোর করবে, প্রেশার করবে আমার দোকানে আসুন, এইরকম কিন্তু কোনো রকমই পরিবেশ নয়। এবং আমরা যে এখানে ভোগ খাই, যে কুপনটা কাটি, সেই পয়সাতেই কিন্তু মন্দিরের খরচ উঠে যায়। এটা আমাকে বললেন যে মন্দিরের খরচ কিন্তু মায়ের খরচ মাই তোলে। এই যে কুপনের মাধ্যমে যে খরচটা ওঠে সেই খরচের মাধ্যমে মন্দিরের সমস্ত কাজ করা হয় এবং মন্দিরের ভোগ প্রসাদ খাওয়ানো হয়। তো আমার তো ভীষণ ভালো লাগলো যে কোনো ট্রাস্টির ওনাদের নাকি ব্যাপার নেই। তো যাই হোক, এটা আমাকে বললো বলেই আমি জানতে পারলাম। কিন্তু এখানে কোনো প্রসাদেরও ব্যাপার নেই যে তোমাকে এই দোকান থেকে নিতে হবে, সেই দোকান থেকে নিতে, তুমি বাড়ির থেকে নিয়ে আসতে পারো। এবং ভোগ তোমরা দেখলে আমাকে কত কিছু ভোগ ওনারা খেতে দিলেন, পোলাও থেকে শুরু করে ভাত, ডাল এবং ফুলকপির তরকারি, পরমান্ন, চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক কিছু। এই সব কিছুর থেকেও মিষ্টি ছিল ওনাদের ব্যবহারটা। তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই মন্দির থেকে। আমাদের দেখা হয়ে গেল এবং তোমাদেরকেও সাথে নিয়ে দেখলাম, ভালোই লাগলো। আমাদের দক্ষিণেশ্বর আদলে তৈরি মা অন্নপূর্ণা মায়ের মন্দির, মা জগদম্বা দেবীর এই নিজস্ব মন্দির, রানী রাসমণি মায়ের যিনি ছোট মেয়ে আর কি। তো তারই এই মন্দিরটা তিনি স্বপ্নে পেয়েছিলেন মা অন্নপূর্ণাকে। তোমরা তো শুনলেই, তারই বংশধর, তার সাথে কথা বললাম। তো তিনি তো সবটাই তোমাদেরকে বললেন এবং আমিও তোমাদের ঘুরে ভেতরটা সবই দেখালাম। এবার কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা, কারণ এখানে এখন সন্ধ্যে হয়ে আসছে, সন্ধ্যে আরতি হচ্ছে, পুজো হচ্ছে, এখনও পুজো হচ্ছে, সবাই পুজো দিচ্ছে। তো আমরা এবার বেরিয়ে যাব, আর থাকবো না, আস্তে আস্তে বাড়ির দিকে যাই। তো চলো, তোমরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। এবং আবার দেখা হবে তোমাদের সাথে আরও নতুন কোনো একটা মন্দিরে। ঠিক আছে, টাটা।